অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদ একা বসবাস করে, বডিগার্ড ও বেশ কিছু ছেলেপেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায়, এই জন্য ব্যাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তা, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি এমনি তো আর ওনার মতন একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখে আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকলো। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়ি দেখে বুঝলো। শৌখিন মানুষগুলার সক্ষতাটা তাদের বাড়ি দিয়ে বোঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভিতরে ঢুকলো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়লো। তিনি বুঝতে পারলো রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশপাশটা তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজলো, বিশেষ করে হৃদের বউকে। কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকে হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ারই কথা। বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছন ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেল। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে হয়তো কিছু তথ্য জোগাড় করছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদেরকে বাইরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখলো হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপিং করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোন আলাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই হাফেজ সাহেবকে নিয়ে এসেছে, উনি নিচে বসে আছে। হৃদ কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো তার ল্যাপটপের উপরই। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে ওপরে নিয়ে আয়। ভাই নিচে আউট মানুষ নেই, আমি সবাই বাগানে বসে আছি, কথা বলছি, সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতে হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনেই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশ। হাফেজ সাহেব বেশ ইতস্তত করলো হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেই দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি অবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচিয়ে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি বাসায় ছিল না, রাজশাহী ছিল, হয়তো ওনার পরিবার আমাদের কথা জানায়নি। হৃদ বিরক্ত কপালে ভাঁজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদের বিরক্তির রেশ কাটাতে সোজাসাপটা বলে ওঠে,
আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজা সাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফেজ সাহেবের। তিনি হতবাক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছে না, কারণ ওনাদের জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনারা বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চিনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছিল? সেই মেয়েকে তো তিনিও চেনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষ বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কী করতেন? তিনি একজন ধর্মপ্রান্তিক মানুষ। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খান সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেদিন রাতে যে কেউ তাদের দেখতে একই ভুলটা করত? হাফেজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে, হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল, আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেই দিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিরতির মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়েই দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগের অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যিই সেদিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধতায় ভুগছে। ওনার কাছে কাবিননামা কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দিবে তার বউকে খুঁজে বের করার। কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবাসহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অত্যন্ত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধীর গলায় বলতে চাইল। আসলে আমরা হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিন ধরে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়ি হৃদ ভাই খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্তে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা, এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকে রাখবো খোঁজের সংসাধনের জন্যে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেদিন রাতের মেয়েটিকে এত লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি যতটুকু দেখেছিল এখন সেই চেহারাটা তেমন মনে নেই। ওই আধো আধো হালকা মনে আছে ছোট্ট একটা মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা। ডান চোখের ভিতর ছোট্ট একটা তিল ছিল। মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিল বেশ এতটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি, তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারা ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সে শাড়ি আর লাল হিজাব পরা একটি মেয়ে ছিল, দেখতেও মাশাআল্লাহ। ডান চোখে মণি, পাশে ছোট একটা তিল ছিল, কিন্তু চেহারা গঠন বর্ণনা করা মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের
বদৌলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো। হাফেজ সাহেবের কথা শুনে রিত জানে যে নিজ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউ তাই ধরা দিবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। রিত মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসলো। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়ে গেছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে অসুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলাম আরও 15 দিন আগে। তারপর থেকেই মায়ার রেগুলার কলেজ কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনার কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছে। কিন্তু থেমেছিল না মায়ার ভীষণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলেছে মায়া মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করে আজকাল। বলতে গেলে মায়ার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া মায়ার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও মায়া ফিরেছিল অসুস্থ মন নিয়ে তীব্র কষ্টের। অচেনা লোকটাকে খোঁজার শেষে আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজী বাড়ির খোঁজ পেলেও মায়ার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিল সবাই নরসিংদী থেকে। তবে বাস আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিল ওনার ছেলে সুমনের থেকে। কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলেই মায়ার স্বামীর পরিচয় জানবে বলে। তাই সেদিন নরসিংদী থেকে ফেরার পর মায়ের আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিল মায়া, গায়ে তীব্র জ্বরে। তবে মায়ের অসুস্থতা শরীর থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় মায়ার সকল বান্ধবীরা আবারও হাজির হয় মায়াদের বাড়িতে, মায়ের অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসে। তারপর বান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিল হাফেজ সাহেবের। ফোনের উদ্দেশ্য ছিল মায়ার স্বামীর খোঁজ করা। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা মায়া বন্ধ পাচ্ছে। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিন না হলেও মায়া কয়েকশোবার ফোন লাগিয়েছে হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একই কথা, নট রিচেবল। এই যে এখনও তাই বলছে। বুক ভারী তীব্র কষ্টে মায়ের মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বোঝে না মায়া। এমন না যে স্বামীকে মায়ার খুবই প্রয়োজন বা তাকে ভালোবাসে মায়া, এমন কিছুই না। তারপরেও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই মায়ার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। মায়ের ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষাও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে মায়ার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানে না মায়া। হয়তো জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরও বেশি ফিল করছে মায়ার। এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আরও একবার ডায়াল করলো হাফেজ সাহেবের নাম্বারে। বারংবারের মতোই ফোনের ওপাশের মহিলাটি একই কথা বলতে বুক ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মায়ার কষ্টে। জুই আয়নার সম্মুখে থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়নায় দিয়ে মায়ার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই মায়ার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ওহ,
জুই পুনরায় মায়াকে আর কিছুই জিজ্ঞাসা করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও মায়া লুকিয়ে 100 বারের উপরে দেয়। জুই নিজের কাজে মনোযোগী হলো আর মায়া কল করাতে মনোযোগী হলো। কারণ আর কিছুক্ষণ পরেই মায়া আর জুই আরিফ ভাইয়ের সাথে চট্টগ্রামে বিশেষ মেজবান খেতে যাবে ভাইয়ের এক বড় ভাইয়ের বাসায়। মায়াদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া মায়ার আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি মায়াদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। মায়া জানে না আরিফ বড় ভাইকে আর না জানতে চায়। তবে মায়া যতটা আরিফ ভাইকে জানে, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ সকল বন্ধুত্ব বাসার বাইরে হয়, মায়াদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ তার বড় ভাইয়ের পরিবারের কথায় মায়াদের নিয়ে যাচ্ছে তাও জানে না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে মায়ার, সেখানে নতুন চিন্তা ঢুকাতে চায় না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? মায়ার কথায় জুই হিজাবের ভেতর পিন সেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে পড়ল। মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বার বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? জুই পুনরায় মায়াকে আর কিছু জিজ্ঞাসা করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও মায়া লুকিয়ে 100 বারের উপরে দেয়। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলো মায়া। সত্যি বলতে মায়ার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছে এটা সত্য, তবে জুইকে বললে ও রেগে যাবে, এর জন্য মিথ্যা বলল না। মায়ার কথায় জুইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হিসাব পড়বে? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বলল, হিজাব করব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়। সত্যি আজ নিজের চোখে দেখলো মায়া। মায়ার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রামে আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতেই পারছেন মায়া কোথায় এসে পড়েছে। আহা, ঘুরে ফিরে মায়া রিদ খানের দাদার বাড়ি চলে আসলো। মায়া কল্পনাতেও ভাবেনি আরিফ ভাইয়ে মায়াদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতো তাহলে মায়া কখনোই আসতো না, একদম নিষেধ করে দিত যাবে না বলে। কিন্তু ফাটা কপাল মায়ার, এখানে এসেও প্রথমে বোঝেনি এটা যে রিদ খানের বাবার বাড়ি। বুঝেছে কখন জানেন? যখন রিদ খানের বাপ দাদা দেখলো তখন ভেবেছিল হয়তো মায়াদের মতো ওনারাও এখানে ইনভাইট ছিল। কিন্তু পরে যখন দেখলো এই অনুষ্ঠানের সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভিতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলো আরিফ মায়াদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই মাথায় আকাশ ভাঙলো মায়ার। বুঝতে পারলো আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই মায়ার ইনভাইট করেছিল এখানে আসতে। এবং এখানে আসার পর আরিফ বলল মায়াদের নিয়ে ভেতরে যেয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা যে রিদ খান মায়াকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল, তার সামনে না পড়তে। ভাগ্যের ফেরে আজ মায়া সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছে। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যায়। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে, তার মানে রিদ খানও মায়ার আশেপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই হয় মায়ার। ভরপুর মানুষের মধ্যে মায়া আশেপাশে তাকে রিদ খানকে খোঁজার চেষ্টা করলো অস্তিত্ব পড়ে। এই মুহূর্তে
ওনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতিতে পড়ে যাবে মায়ের জন্য। যে লোকটা মায়াকে অপমানিত করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই মায়ের জন্য লজ্জাজনক। মায়া পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝতে এলো মানুষজনের ফিরে মায়াকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামে টাকা পয়সাওয়ালা মানুষদের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল। এর জন্য মায়াও খানিকটা নিশ্চিন্ত হলো রিদ খান মায়াকে এই ভরপুর 1-2 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপর নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিল। বলা তো আর যায় না, যদিও রিদ খানের সামনে পড়ে যায় তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলো মায়ের কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেনি। মায়ের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, মায়া জুয়ের সাথে রিদ খানের বাড়ির একপাশে পুকুর ঘাটে দাঁড়িয়ে রইল, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটা ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আর সেদিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে। আর মায়াকে চিঠি দেওয়ার রিফাত ভাইকে দেখলো আরিফ সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাইকে দাওয়াত করেছে ওনারা, কিন্তু মায়াদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? মায়াকে তো আসিফ লোকটা তেমন চেনেও না, কখনো কথাও হয়নি মায়াদের। তারপরও মায়াকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলো না এখনো। মায়ের ভাবনার মাঝে হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো মায়াদের দিকে, সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো মায়েরা সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে মায়াও গেল মেয়েদের জন্য বরাদ্দকৃত করা আলাদা প্যান্ডেলে। জুয়ের পাশাপাশি বসলো। মায়াদের টেবিলে আরও 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার এসে মায়াদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতেও শুরু করে দিয়েছে, অথচ মায়া না মাস্ক খুলছে আর না খাওয়া শুরু করছে, শুধু ঘাপটি মেরে বসে রইল চেয়ারে। তার কারণ একটাই, রিদ খানের বাসায় কিচ্ছু খাবে না মায়া। লোকটা মায়াকে আগের বার অপমানিত করেছিল, সেজন্য। মায়ের আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাবে। জুই থেকে শুরু করে মায়াদের টেবিলে বসে সব মহিলা পর্যন্ত মাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইগুলোও বারবার এসে মায়ের প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীতর সহিত বলছে খাওয়ার জন্য। মায়া বরাবরই সবাইকে বলছে খাবে না, শরীর খারাপ লাগছে, আর জুইকে বাহানা দিল পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেয়াল করলো মায়া ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলো প্যান্ডেলের ভেতর থেকে মায়া। আরিফ ভাইয়াকে দেখলো আশেপাশে কোথাও নেই, বুঝলো ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। মায়া আর মাথা ঘামালো না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটে বসলো। আশ্চর্যজনকভাবে মায়া রিদ খানকে দেখলো না আশেপাশে কোথাও। লোকটা কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে তেরা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে মায়ার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘোরাচ্ছে গরমে। মায়ার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলে মাথা ব্যথাও উঠে যায়। মায়ের অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত এসে বসলো মায়াদের পাশে, বেশ হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। মায়া প্রথমে রিফাতের কথা বলতে চায়নি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলো না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাত থেকে পানির বোতল চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজে নিল। এবার পেটের ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবে বলে রিফাত তার বোতলটা ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিল। রিফাত মায়াদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো মায়াদের। খালি পেটে মায়া পান খেতে রাজি হলো না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল রিদ খানের বাসার কিছু খাবে না বলে। তাই মায়া পান খেতে রাজি না হলেও জুই রিফাত
রিতদের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত সেদিকে গেল আর যাওয়ার সময় মায়াকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা তো দ্রুত চলে আসবে। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল ওদের। ওরা চলে গেল। মায়া একাই বসে রইল পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছর কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে সেদিকে তাকাতেই দেখতে পেল রিত খানকে। দ্রুত শঙ্খে মায়া বসা থেকে উঠে দাঁড়িয়ে রিতের দিকে চোখ রাখতেই দেখল রিত পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে মায়ের সামনে। পাঞ্জাবির হাতা দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি, বাম হাতে ঘড়ি তো দু হাতে বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। মায়া ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতির প্রথমে ভরকে গেলেও এবার বেশ ইতস্তত বোধ করলো। যখন রিত মায়ার পেটে খাবার হওয়া নিয়ে কথা বলছে তখন লজ্জায় মাথাটা মায়ার নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো মায়ের পেট খারাপের কথাটা? এটা তো জানার কথা না, কারণ মায়া জুইকে ছাড়া অন্য কাউকে বলেনি এই কথাটা। তাহলে জুই নিশ্চয় মায়ের কথাটা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? মায়ের অন্য মনস্কর মধ্য দিয়ে হঠাৎ অনুভব করলো রিত খান মায়ের পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। মায়া চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলো রিত সামলে নুয়ে মায়ার পায়ের কাছ থেকে রিফাতের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। মায়াকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুক্রিয়া আদায় করেছিলেন? আপনি আমার পরিচিত নন এই জন্য? লোকটা কথায় এবার মায়া চোখ তুলে তাকায়। লোকটা আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। কিন্তু কেন? মায়ের পরিচিত হলে কি এমন হতোই বা? এর জন্য পাল্টা প্রশ্নে রিত খানকে বলল, না করিনি, কিন্তু এজন্য শুক্রিয়া আদায় করার কি আছে? রিত বোতল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো মায়ের দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাতে চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়। এই জন্যই অন্তত আপনার শুক্রিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকার হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করে ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল রিত। আর মায়া লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছে তো। সবসময় মায়াকে এমন গুন্ডামির করে হুমকি দেয় কেন? আর তাকে কিসের এত শত্রুতা মায়ার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা মায়াদের প্রতি বাড়ি এমন হুমকি ধামকি দিয়ে মায়াকে অপমান করেছে লোকটা। আজ হৃদের বাসায় এসেছে মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত মায়ের সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। এই যে আপনি অবাধ্য ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকদের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজে মর্জি মতো চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত। নয়তো যদি ভুল কমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের আর আপনার মুখের দুটোর নকশা মানচিত্র হয়ে যেত। তখন আপনি আর আমার সাথে তর্কে নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। মায়া জড়ানো গলায় বলল, হুমকি দিচ্ছেন? সত্যিটাই বলছি। এবার বেশ জড়তা কাজ করলো মায়ের মাঝে। শীতল হয়ে আসলো মায়ের ভিতরে। কির জন্য লোকটা মায়াকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানে না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তার কথাবার্তায় অবগত হয়ে গেল। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানে নিজের ইজ্জতের আরও এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে,
এর থেকে অপমান দুনিয়াতে মায়ার জন্য দ্বিতীয় কিচ্ছু হবে না বলে মনে হলো। এর জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইল না। সে যা বলে তাই ঠিক। রিত যদি রিফাত মায়ার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক। রিত ভুল ভাঙানোর দরকার নেই, বরং ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা ভাষা চোখে রিতের দিকে তাকিয়ে মিহিস্বরে বলল, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। মায়ার কথায় তেমন কিছু বলল না রিত, বরং কপাল কুঁচকে মায়ের চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া বেশ ইতস্তত বোধ করলো। এইভাবে মায়ার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলো মায়া। হালকা নড়ে চড়ে এদিকে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসলো মায়ের কানে। লুক অ্যাট মি। চমকে হৃদের দিকে তাকালো মায়া। ওনার কথার মাঝে বুঝতে না পারে অবুঝ গলায় বলল, জি। তোমার চোখে ওইটা কি? হৃদের কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলো হয়তো কিছু চোখের উপর পড়েছে, এর জন্য উনি বলছে চোখে কি। মায়া নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কোনটা? মায়ের কথায় হৃদ উত্তর না করে চুপ করে রইল। তবে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি তখনও মায়ার ডান চোখের ভিতর। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো মায়ের কাছে। মায়া লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে পড়ল, কোনটা? আউট। বেশ চমকে উঠল মায়া। আউট মানে? এবার কি মায়া কি করেছে? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বলল, মানে? আই সেড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো মায়ের উদ্দেশ্যে। হৃদের হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে কেঁপে উঠল মায়া। অপমানের ঘুরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্টে চেপে রাখার অভিজ্ঞতা নেই মায়ার, তাই বৃথা চেষ্টা করে দু হাতে মুখ চেপে ধরলো কান্না থামাতে, কিন্তু তৎক্ষণাৎ মায়ের হিচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল মায়ের অনবরত হিচকিতে, কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় থেকে ছেড়ে চলে যেতে পারছিল না অপমানে লজ্জিত হয়ে। মায়ের হঠাৎ কান্না যেন রাগটা আরও বাড়ল হৃদের, তাই দু হাত মুষ্টিবদ্ধ করে তাতে দাঁত চেপে মায়ের উদ্দেশ্যে শুধালো, বেয়াদব। কথাটা বলেই আর দাঁড়ালো না। যে পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তিরতির মেজাজে। এই লোকটা যত রাগ সব কেন মায়ের জন্য হয় তাও জানে না, আর এখনই বা কেন হঠাৎ করে মায়ের উপর রেগে গেল তাও বুঝলো না মায়া। অপমানের ঘোরে ততক্ষণে মায়ের কান্নার বেগটা না চাইতেও যেন আরও বেড়ে গেল। মায়া কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেল, অথচ লোকটা বারবার মায়াকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ, আর মায়া বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিল বাসায়। মায়ের সঙ্গে অবশ্য জুই ছিল। আরিফ মায়াদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যারেরা নাকি কি আলোচনায় সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এর জন্য আরিফ সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু মায়ের কান্নাকাটি দেখে রিফাত গিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় মায়ের সাথে। মায়ের হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে মায়া শুধু পেটে ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিল। তখন রিদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথাও দেখেনি, ইভেন এখনও তার সাথে মায়ের দেখা হয় না। সেদিনের অপমানের কথা মায়া ভুলেনি, এর জন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে রিদ খান প্রতি মায়ার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনীহার মানুষ রিদ খান মায়ার জীবনে। এর জন্য তাকে ঘিরে আজকাল মায়ার মধ্যে তিক্ততাই কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে রিদ খানের সাথে মায়ার দেখা হয় না আজ 14 দিন। হৃদের বাড়ি থেকে আসার একদিন পরই হৃদ মায়াদের কলেজে গাড়ি ঢুকতে দেখেছিল মায়া। কি কাজে এসেছিল জানে না মায়া, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলো সাথে। মায়ের অবশ্য দেখেনি, কারণ মায়ার ক্লাসে ছিল। তৃতীয়
তলা ভবনের দ্বিতীয় তলা বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিল বলে ওনাকে দেখতে পারছিল। তবে ওনাকে দেখে মায়া নিজেকে যতটা পারে আড়াল করে রেখেছিল, কারণ মায়ের ছোট্ট মনে বেশ অনীহা ঝং ধরেছিল হৃদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন হৃদের বাড়ি থেকে মায়াকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকেই। এরপর থেকে হৃদ খানকে নিয়ে আর ভাবতে বসেনি মায়া। তবে এসবের মধ্যেও মায়ার অচেনার স্বামীর খোঁজ করছিল মায়া। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেল না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনও বন্ধ পাচ্ছিল। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিল। বলতে গেলে একেবারে কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলো এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাবে নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেব খোঁজ করবে সুমন থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইবে। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করবে না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারটা নিয়ে আসবে। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতো তাহলে এখন ফোন করে অবশ্য জানতে পারতো তার বাবার ফোনে কল যায় না কেন। সেটা আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে না, ঠিক তেমনই হয়েছে মায়ার বিষয়ে। মায়ারা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেয়নি। ভাবলো যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করবে। অথচ এখন বুঝতে পারছে আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এর জন্য আজকাল মায়ার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছে ছোট পার্সেলে। সবার নরসিংদীর যাতায়াতের ভাড়া, দুপুরের খাবারের বিল সব মায়া দেবে বলে। যেহেতু মায়ার প্রয়োজনে সবাই যাবে, সেজন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে। মায়ের জন্য অবশ্য মায়া তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানেই আনন্দমহল। এক গাধা কাজিনদের নিয়ে হই হুল্লার মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘন্টা লাগিয়ে মন মতো সাজা। নতুন নতুন বিয়াই পাওয়া। দুলাভাইকে নিয়ে জামপেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি মায়ার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? মায়ের বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছে মায়া? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছে বলে মায়ার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না, অমনোযোগী হয়ে পড়েছে। কি এক অবস্থা! আসলে কাল বিকালে মায়ার আম্মু ফোন করে জানালো মায়ার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেজন্য আরিফকে কাল রাতে ট্রেনে বাড়িতে গেল, কারণ ছেলে পক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে যাচ্ছে। এর জন্যই মূলত বড় ভাই হিসাবে আরিফ ভাইয়ের বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। আম্মু আরও জানালো সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলের পরিবার ভালো, ছেলে ভালো, এর জন্য কারো আপত্তি নেই কোনো কিছুতেই। বিয়েটা কথা শুনে মায়ার আর জুয়ের তো পারে না এক্ষুনি উড়ে চলে যায় বাড়িতে। কিন্তু মায়ের আব্বুর কড়া নিষেধ। পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে মায়াদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তে ওগুলো কি হিসাব করে পালন করবে? মায়া এখন আনন্দ করতে চায় না, পারলে বুড়ো বয়সে কি মায়ার মন চাইবে এইসবের জন্য? হ্যাঁ, এই দিনটা মায়া আর পাবে? বিষণ্ণ মনেই আরিফেরকে রাতে বিদায় করলো মায়ারা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে মায়ার স্বামীর কথাও ভুলে গেল। তাকে যে মায়ার খোঁজা মিশন বাকি সেটাও সঙ্গতেও রাখলো। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেয় না। মনে মনে ঠিক করলো আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজবে। এখন থাক। হ্যাঁ, মায়ার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো।
আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবে না বলে মায়া থাক কথার চিন্তা ভাবনাটা ছিল মায়ের জন্য চরম ভুল। এর জন্যই মায়া অনেক পরে জানতে পেরেছিল মায়ার এই থাক কথাটার ভিত্তিতে ধরে অনেকেই কতটা হেনস্থা হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসাবে মায়াও ছাড় পায়নি। কতটা ভুক্তভোগী হয়েছিল সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। মায়াকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র মায়াই জানে। উফ, কি এক ঘাট তেরা মানুষ, না মুখে কিছু বলবে আর না মায়াকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মনের মতো না হলেই মায়ের সাথে ঘাটতারামি শুরু করবে যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সব কিছু। মোট কথা তেরামি আরেক নামই হলো মায়ার ব্যক্তিগত সে। হ্যাঁ, দুপুরের তপ্ত রোদে যখন চারপাশে সব কিছু খাখা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, হাতে স্প্রিট ক্যান নিয়ে। টেবিলের গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে মায়ার জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছে খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছে মায়ের সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া মায়াদের নতুন ফ্রেন্ড, কিছুদিন হলো সে মায়াদের সাথে উঠা বসা করছে। মেয়েটি খুব ভালো, ওর সঙ্গ মায়াদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। মায়াদের এখন টিফিনের টাইম চলছে, বর্তমান সময় 12টা 45 মিনিট। টিফিন টাইম শেষ 1টা 30 মিনিটে। মায়াদের হাতে আরও 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজ ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। মায়াও খাবে, তবে সেটা মায়ের টিফিন বক্সে আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমোচা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। মায়া বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটে খরচ জমাচ্ছে স্বামীকে খোঁজার জন্য। এর জন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করে না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেট খরচের টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছুই অর্ডার করে না, মায়ার জন্য সমান সমান অর্ডার করে দেয় সব কিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও মায়ের জন্য সমান সমান করে অর্ডার করবে। এর জন্য মূলত মায়া নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারে। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই মায়ের 6 মাসের বড়, তাতে কি, বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র পিছুপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিল। মায়া আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপরে রাখতে শ্রেয়া মায়ের হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিয়ে নিজের কাছে নিতে বলল, আজকে এসেছিস তুই? মায়ার কি বলার আগে জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে একটা চামচ দে তো। মায়া ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলো, কারণ রোজকার কাণ্ড এটা। মায়ের একা টিফিন বক্স 4 জনে ভাগ করে খায়। মায়া চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলো। মায়ের ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলো সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থ বক্সটাতে রেখে। মায়া সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই মাহি নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে? জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথায় উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া। কি সর্বনাশ, পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে বলল মায়া, কোনো কারণ নেই, এমনিই ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রাম স্থায়ী পোলাপানদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামে একটা প্রেম করতে না পারিস, তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায়, কথাগুলো বলল কারণ দুজনেই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম বিয়ে সম্পর্ক ওর।
জুঁইয়ের কথায় মায়া সহমত প্রকাশ করলো না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলো। কারণ মায়ার নিজের নানুর বাড়িও এই চট্টগ্রামে। এর জন্য মায়া জানে চট্টগ্রামের কালচার কেমন, এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে, অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুঁইয়ের কথার উত্তরে বলে, পিঠার সাথে মায়ের কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে চট্টগ্রামবাসীদের গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামে এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামে বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতে সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকায় মানুষ শখের বসে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই চট্টগ্রামের মানুষরা বাসায় তুই অতি 12 মাসে পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালে নাস্তায় মাসটিবি পিঠা থাকবেই। মোট কথা এখানকার ছেলেদের বউ অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাক, নয়তো শ্বশুর বাড়ির মানুষদের খোঁচা ফিরিতে শুনবে যে তোমরা সমাজওয়ালা না। আজ যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তার বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পরই তোর কাছে পিঠা খাওয়ার আবদার করবে। এজন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই মায়া মাছি তাড়ানোর মতো বাতাস করলো মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বলল, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না। কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখেই করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়ল মায়ার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়ল ফ্লোরে। মায়ের কোমরের উপর পড়ল কাঠের টেবিল। আহত হলো বেশ। ব্যথা যখন কুকরিয়ে উঠল তখন কেউ একজন মায়াকে পুনরায় ব্যথা দিয়ে মায়ের হাতের উপরে পড়ল রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়াত্মক হলো পরিবেশটা। কারণ আকস্মিক ও ঘটনার প্রভাবে মায়া তখনও বুঝে উঠতে পারছিল না হঠাৎ কি হলো মায়ের সাথে, আর কেনই বা মায়া ফ্লোরে পড়ে গেল। অতি সংকটে তবদা মেরেছিল। চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিল না মায়া, শুধু কিছু মানুষের চিৎকার গুঞ্জন শুনতে পারছিল। মায়া মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকাতেই দেখলো এক যুবক মায়ের বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মাথা দিয়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে মায়ার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাক শক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখে কিছু বলতে পারছিল না, শুরু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলো মায়া কথা বলার শক্তি হারিয়েছে। জুঁই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিল না, কারণ মায়ার চারপাশের পরিস্থিতিটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল মায়ের কানে। মায়া শূন্য মস্তিষ্কে আবারও মায়ের সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালো। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেধুম বোঝাই যাচ্ছে। দৃষ্টি মায়ার তখনও আহত ছেলেটির উপরেই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। মায়া চোখ উঠিয়ে সামনে তাকায়। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক, হাতে হকিস্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে সে এদিকেই আসছে মায়ার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন মায়া তখনও নিশ্চল শরীরে জায়গায় উপুর হয়ে পড়ে রইল অতি সংকটে। মায়া এতটাই
হতভম্ব হয়ে পড়েছিল যে মায়াকে এখান থেকে পালানোর উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তপ্তা মেরেছিল। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথা ঢুকছিল না কিছু মায়ার। অতি সংকটে কেমন পাথর মূর্তি হয়ে গেল। মায়ার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। মায়ের দৃষ্টি তখনও মায়ের পাশে ছটফট করা শরীরটার উপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে, 2 হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ মায়া তাদের পাশে পড়েছিল। সব কিছু এত দ্রুত ঘটেছে যে মায়া সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পায়নি। তবে একটা সময় দেখলো সব কিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে আলাদা আহত ছেলেটিকে ঘিরে যেন কারো আসার জন্য অপেক্ষা করছে তাদের। ঠিক তার পর মুহূর্তেই বুঝলো মায়ের উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে মায়াকে টেনে ধরে ফ্লোর থেকে উঠাচ্ছে। মায়া বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলো জুই কান্নাকাটি করছে মায়াকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলো না। তবে মায়া দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না। হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রণের টেবিল চেয়ারের ভারী খেয়েছে বলে তাই। এর জন্য জুইয়ের সাথে সাথে মায়াকে আঁকড়ে ধরে শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছে। মায়া কথাগুলো শুনতে পারছিল কিন্তু বুঝতে পারছিল না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্ত ফোবি আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুয়ের আহাজারির সাথে কথা কানে আসতেই কিন্তু বোঝার মতো পরিস্থিতি ছিল না, কারণ মায়ার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনে গম্ভীর মুখর হৃদ খানের উপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানে বর্তমানের পরিবেশটাও বেশ শান্ত ও শীতল। এর জন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটিতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবারই কথা। মায়ার সাথে প্রথম দেখার দিনই ওর হৃদের দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখল। হৃদ হয়তো তখনও মায়াকে লক্ষ্য করেনি। হৃদের পেছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? শালারে পুলিশে দিয়ে কিচ্ছু হবে না, কিছুদিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে হৃদের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাইর করি মারি। হ্যাঁ, কত বড় সাহস আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করে। শালারে মন চাইতো। ছেলেটির কথা থামাতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাতাড়ি লাথি মেরে আঘাত করতে নিষেধ করল হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ করি না। এমনিই আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকার সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওর থেকে এলাকায় ওর নেতার দুয়ারে গিয়ে মেরে আসবে। আমার মনে হবে আমার ছেলেরা হিংস্র থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি। হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝরে রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা মায়ার জানা নেই। ওনার লাঠিয়ার বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল তখনই হৃদের বেখেয়ালি দৃষ্টিতে ভিড়ল মায়াকে। সে আরও কিছু বলতে গিয়েও থেমে গেল মায়াকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো মায়াকে জুই, শ্রেয়া আর নাদিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তখন। আর
তখন তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় মায়ার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা, এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ মায়াও তো তার শত্রুর দলের একজনই হয়। সে তো মায়াকে তার শত্রু মনে করে আসছে এতদিন, আর শত্রুর আহতের মানুষ খুশিই হয়। তাই সেও হচ্ছে এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে মায়ার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছে মায়া সমানভাবে। মায়ের সারা শরীর নুডলসে মাখো মাখো, সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসে তৈলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে মায়ের শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে মায়ের উদ্দেশ্যে। মায়া সঠিক বুঝতে পারছে না, কারণ মায়ের নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। হৃদ মায়ার চেহারায় এত কি দেখছে বুঝলো না। তবে জুই হঠাৎ করে মায়ার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলো মায়া সেখানে। ধ্যান ভাঙলো মায়ার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলো মায়ের কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে মায়ের কপালটা কাটলো কিভাবে? ভাষা ভাষা চোখে নিচে তাকিয়ে দেখলো মায়ার হাতের কাটা চামচটা রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলো তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে মায়ার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলো, এবার নিজের রক্ত ছড়া দেখে শরীর ছেড়ে দিল। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলো জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে মায়াকে জাপটে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর কি হলো মায়ার মনে নেই, আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিল মায়া। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিল হৃদ খানের অনল দৃষ্টি মায়ের উপর। বেডসাইডে বসা মায়ার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও মায়া ছিল নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। মায়ের জ্ঞান ফিরেছে আরও ঘণ্টাখানেক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলো মায়ার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল। কিন্তু এমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো, আর মায়া বেডে বসা অবস্থায় দু হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিল। তার কারণ মায়ার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশ, মায়ার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরেছিল মায়া, তখন থেকে হৃদ খান বা তার লোকদের দেখা পায়নি মায়া। হয়তো মায়ার দেখার প্রয়োজন বোধ মনে করেনি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকে হৃদ খানের অপছন্দের তালিকায় ছিল মায়া। এবার সেও মায়ের অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল মায়ার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততায় রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য মায়াকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতেই আজ রাজনৈতিককে ঘিরে মায়ের ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো যারা রাজনৈতিক করে তারা কখনোই সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানের তার উদাহরণ হিসেবে দাঁড় করা যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র অহংকারী বিবেকহীন নিচু স্তরের মনঃসত্ত্বা, যাদের সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে মায়ার অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল মায়ার সাথে যত খারাপটা হচ্ছে না কেন তার সব কিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই মায়ার জীবনে চলে আসলো। তারপর থেকে মায়ার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় মায়া নিজেও জানে না।
তবেই এই হৃদ খানের আগমন আর চায় না মায়ার জীবনে। মায়া ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ মায়া দেখেছে না কোথাও। কিন্তু মায়ার এর শেষ চায়, ভীষণ করে চায়। মায়ের দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নার ভেজা চোখে নার্সের দিকে তাকালো মায়া। ওনার কথা যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তেই আরও জোরালো হলো। টনটন ব্যথা অনুভব করলো মায়া। জুই মায়ার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতেই সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেল মায়া তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাতে কেঁপে ওঠে। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিল মায়া। মায়ার গায়ে সাদা ড্রেসটাতে এখনও ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্ত নিয়ে মায়ার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। মায়া তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, কিন্তু বয়স্ক মহিলার পরপর দক্ষ হাত চালিয়ে মায়ের অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে। 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল মায়ার। ভীষণে বিস্মিত দৃষ্টিতে তাকালো ওনার দিকে। মহিলা নার্সটিকে মায়াকে খোঁচা মারলো হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন, কি এমন করলো মায়া যে হৃদ খানকে মায়ের বয়ফ্রেন্ড মনে হলো ওনার? মায়ার ভীষণে ঘেরা ঘোরের মধ্যে হঠাৎ আপত্তিতে মুখ খুলল জয়ী। মায়ের পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ওর শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ব্যাস। এমনিতেই আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না, সেটা ওনার মুখ দেখেই ঠাহর করতে পারলো মায়া। কি কারণে উনি মায়ার উপর সন্দেহরত তাও বুঝতে পারছে না। তবে উনি নিজের বিরক্তি চেপে মায়ার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে মায়ের উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনিই পাকা ধরেনি, বয়সেই গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলুস থুলুস পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেয়া, এত সব কিছু তো মানুষ এমনিই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যে না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি মায়ের কোমরের জামাটা টেনে পেটের উপরে তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্ত ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখে মাকে উদ্দেশ্য করে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি, তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না, তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পেছন ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে।
বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখলো মায়া। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী। মায়াকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। মায়া ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিষ্পাপ মায়া কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যায়, এবারও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে হৃদ খানের সাথে মায়ের কি এমন ভাব দেখলো তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল মায়াকে? সেটাই তো বুঝতে পারছে না মায়া। হতভম্ব মায়া অবাক চাহনি ঘুরিয়ে তাকালো জুইয়ের দিকে। ভার্সিটির কথা আগা মাথা কিছুই ঢোকেনি মায়ের মাথায়, সব কিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিন্ত মায়ার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে মায়াকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে মায়াকে হৃদ খানের সাথে জড়িয়ে নিল। জুই হিজাবটা মায়ের বুকে ওড়নার মতো করে জড়িয়ে নিতে নিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে, এজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যাই। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি মায়ার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি মায়াকে হৃদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে মায়ের কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। মায়া কোমরের ব্যথায় তখনও পা পুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ধীরে ধীরে। তবে মায়ের মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করে করলো জুইকে, কি হয়েছিল? কোনো সমস্যা? জুইয়ের কয়েক সেকেন্ড লাগলো মায়ের কথাটা বুঝতে, বুঝেই সম্মতি দিয়ে বলল, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে ওঠে, থমকে দাঁড়ায় মায়া। বিষণ্ণে মাথা ঘুরে উঠল মায়ার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে ওঠে তখনই। কি? মায়ের হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামলো তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘোরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ের দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘুরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ের দিকে তাকালো। মায়ের কাঁধে হাতটা আরও একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশের মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুইয়ের দিকে, যেন অনেকটা শখটে আছে জুইয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল সে, ভাবতেই যেন আতঙ্ক ছেয়ে যাচ্ছে তার মায়ার শরীর জুড়ে। তারপরও জুইয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফিরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে, যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল। হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যেই মায়ের হঠাৎ চেঁচিয়ে ওঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়ে ঘাড় ঘোরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ের হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ের ওপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘুরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখলো হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিষণ্ণে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে।
কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুইয়ের পেছনে লুকাতেই আবারও চমকে উঠল জুই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়াত্মক মুখে জুইয়ের পেছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়াত্মক মায়া আরও ভয়াত্মক হলো। হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে, তাই পেছনে থেকে জুইয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দন গলায় বলতে লাগলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ের হঠাৎ কান্নায় জুইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ের হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝলো না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝলো না। মোট কথা কোনোটাই জুইয়ের মাথায় ঢুকলো না। তবে জুই মনে করেছিল ওদের হসপিটালে দিয়ে হৃদ হয়তো চলে যাবে, কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালে উপস্থিত থাকাটা সত্যি জুইয়ের মাথায় আসলো না। জুই ভাবলো হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকেই তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে আছে হৃদ। ইতস্তত জুই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পিষ্টে কামড়ে ধরল জুইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করলো জুইয়ের। হৃদের শান্ত দৃষ্টির অতলে জড়তার জুইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারলো না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো। আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা মায়া ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই মায়ার। অর্ধরাত্রি হতে চলল। মায়াদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি, কিন্তু আরিফ রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার মায়ের চোখে। মায়া ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিল হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বরাবর ব্যর্থ হয়েছিল ওনাকে ফোন দিতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালো হাফিজ সাহেবের ফোনে। জানে মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানেজের মধ্যে পড়ে, কিন্তু তারপরেও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পড়ছে। ভীষণ মিস করছে তাকে, বিশেষ করে মায়ের এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছে না, তাই আগ্রহটাও আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীরকে খোঁজ পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে, কি তার পরিচয়, বড্ড জানতে ইচ্ছে হয় মায়ার। জীবনে কোনো দিন তার দেখা পাবে কিনা তাও জানে না মায়া, শুধু জানে মায়া তাকে চায়, খুব করে চায়। তাকে খোঁজে না পাওয়ার তৃষ্ণা মায়াকে আরও কাতর করে তুলছে। বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিল হাফেজ সাহেবকে। বরাবরের মতোই অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার, তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে ঘা এলিয়ে ঘুমালো খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করল। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন মায়াকে ঘায়েল করছিল, ঠিক তেমনই মায়ার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কথিত মায়াকে করা বারবার অপমানগুলো মায়ের বেশ আত্মসম্মানে লাগছিল। মায়ের ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খানে মায়াকে বিগত দিনে করেছে। তার সাথে মায়ার কি শত্রুতা তা জানে না, তবে তার করা আজকে ব্যবহারটার ছিল চরম বিষাদের ন্যায়। মায়াকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় মায়ের উপর। কি নিয়ে মায়ের সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানে না, আর না জানতে চায়। যতবার ভাবেই এই লোকটার সম্মুখীন হবে না, ততবারই মুখোমুখি হতে হয় মায়ার। সে কি ইচ্ছে করে মায়ের মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয়
তাও বুঝতে পারে না। মোট কথা মায়া কিচ্ছু বুঝতে পারে না, শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক মায়ার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপু সেই কথা বলতো। কিন্তু মায়াদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান মায়াকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু মায়াই বা কী করবে? লোকটার মুখোমুখি হওয়ার পেছনে মায়েরও তো কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত মায়াদের পরপর দেখাগুলো। হয়তো মায়া চট্টগ্রামে থাকছে বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে মায়াকে। কিন্তু মায়া যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকে, তাহলে মায়ের সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিল এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনো ফিরবে না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাবে। আর আরিফ ভাইয়াকে বলবে মায়াকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলো বোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আছে মায়া। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, মায়াদের বাড়িতে আশুগঞ্জে আছে আপুর বিয়ের জন্য। সেখানেই নাকি আরও কয়েকদিন থাকবে। তারপর আপাতত মায়া আর জুই একাই বাসার মধ্যে ছিল। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া মায়াদের বাসার কাজের মহিলা স্বপ্না খালা বলেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে মায়াদের সাথে। মায়া এক পলক তাকালো মেঝের দিকে। আবছা আলোয় দেখলো স্বপ্না খালা আর মরিয়ম দুজনে ঘুমিয়ে। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে ঘুরিয়ে খুঁড়িয়ে গেল বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আর চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশে নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। মায়া শূন্য দৃষ্টিতে তা আকাশে ফেলে আবারও ফোন লাগালো হাফেজ সাহেবের ফোনে। জানে কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফট কল দিতে লাগলো হাফেজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু মায়ার চমৎকার আকাশে আজ অন্ধকার মেলা বলে এবারও মায়া বিফল হলো হাফেজ সাহেবের কল মেলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছু বন্ধ করলো মায়ার। আহত মাথা ব্যান্ডেজ সারলো আরও একদিন আগে। আপাতত কাটা জায়গায় মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে। অবশ্য লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশ নামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া সুস্থতার ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসে যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দিবে? তখন কি আছে নাকি মায়ের কাছে? উত্তর কি আছে নাকি মায়ের কাছে? না, নেই তো। এর জন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কী বা বলবে সে? হৃদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে, এটা বলবে? আরিফকে বিশ্বাস করবে মায়ের এই কথা? অবশ্যই করবে না, বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে হৃদের সাথে মায়ের কি এমন শত্রুতা চলছে, যার জন্য হৃদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখানে মায়া নিজেই জানে না হৃদ খানের সাথে আসলে মায়ের কি নিয়ে এত শত্রুতামি। যেটা না জানে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে হৃদ খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে যায়, জন্য মায়ার খুব আত্মসম্মানে লাগে। এর জন্য মায়াও হৃদ খানকে একদমই পছন্দ করে না। মায়ের অপছন্দের লিস্টে সর্বপ্রথম হৃদ খানের আছে। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মায়া হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাইরে। বাহির থেকে দরজা তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুইজনই নেমে ঘেমে একাকার।
বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ, তারপরও একটা গাড়ি হদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনে, এরই মধ্যে ক্লাস টাইম অফ ওভার হতে চলল, তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা যায়। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না, তখন বিরক্তির কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তা এপাশ ওপাশ দুই পাশ মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অথচ আজ দেখ একটা গাড়িরও খবর নেই। ধুর, ভালোই লাগে না। জুয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের উপর রাখলো মায়া। কপালে ভুরুর জোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বাল কি? তুই জানিস না? না। মজা নিস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না, এমনি রাগ উঠতেছে। একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়, হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চয় মায়া চিল্লাচিল্লি করে কাঁদত। খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চায় না বলেই চুপ করে থাকা, কিন্তু জুই যেন মায়ার ব্যথাতুর লাল মুখটা দেখে ঠাহর করতে পারল মায়ের মনের অবস্থাটা। তারপরও নিরুপায় জুই। কোথাও কোনো গাড়ির হদিশ নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ির ভিড় লেগেই থাকে, সেই রাস্তা হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতেই তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকায়। হঠাৎই তখনই কানে আসলো কারো হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুই মায়া দুজনেই চমকালো। ডাকে উৎস ধরে পেছনে ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে, হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হওয়া দুজনেই থামলো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখে উঁচিয়ে তাকায় জুই। মায়ার দ্বিধা কাটিয়ে বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ার দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুইয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। খবরটা পেয়ে ছুটে এসেছিলাম পরের দিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুই অত্যন্ত আন্তরিকের সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছি। ও গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে, এজন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুয়ের কথায় কপালে চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ার জড়তার মুখটার দিকে আরও একবার চোখ বুলিয়ে জুয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি, এখন কি করব বলুন? এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব, সামনেই তো আমাদের কলেজটা। কোনোভাবে কি যাওয়া যাবে না, নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত। সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়, যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে, আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়ার বিষয়ে মত্ত মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ের কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো রিফাত। অত্যন্ত নরম গলায় বলল, হ্যাঁ, কেন, কোনো সমস্যা? মুখে উত্তর করল না মায়া।
শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়ের উত্তরে মুচকে হাসলো রিফাত। একত্রে তিনজন হাঁটা ধরল। রাকিবের চোখে ভাসলো মায়ের পা খুঁড়িয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারলো এটা সেদিনকার দুর্ঘটনার ফল। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে ব্যথায়। মায়ের পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করলো বেশ করে। ইতস্তত মায়া শুধু হ্যাঁ উত্তর করলো, জুঁইয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ের সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তি অনুভব হলো। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ের পাশাপাশি হাঁটলো রিফাত। কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো তিনজন। বিপুল জনগণের ভিড়ে কলেজে যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ প্রশাসন, সাধারণ জনগণের থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে রিত দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে। ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠ গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপ দাদার পাশে। হৃদের পেছনে আরও অনেক নেতাকর্মী দাঁড়িয়ে। সবাই কি নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের নেতারা পর্যন্ত সেই সম্মেলনে পাহাড় দাঁড়িয়েছে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে। পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইকার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়েরা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড়ে হওয়ায় রিফাত সেফটির জন্য জুঁই আর মায়ের হাত চেপে ধরল নিজের দু হাতে। কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকা পড়ল পুলিশের কাছে। জুঁই মায়া তখনও ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়াত্মক মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়াত্মক মায়া আরও ভয়াত্মক হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবেনি। তাই ভয়াত্মক মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাতের পেছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে। মায়ের হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরও গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটে ভাঁজ আরও গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতে তৎক্ষণাৎ মঞ্চ ছাড়লো আসিফ। দ্রুত পথে এগিয়ে আসলো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউই আর কারোর দিকে তাকালো না, যার যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলো তখনই পেছন ডাকলো আসিফ। মায়া পেছন ঘুরতে অত্যন্ত বিনয়ের সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝলো না আসিফের কথার মানে, তাই প্যাকেটের এদিক তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল, আমার মানে? জি ভাই এটা পাঠিয়েছে আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি, আপনি পরে চেক করে নেবেন। এই ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খান এত ভালো মানুষ মায়াকে ভালো কিছু দেবে এটা হতেই পারে না। মায়ের ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটি তো এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না, উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পেছন ডেকেছিল বেশ কয়েকবার, কিন্তু মায়া সাড়া দেয়নি। এর জন্য ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়ে শুয়ে সবটাই হৃদকে জানালো মায়ের নাসূচক করায় বিষয়টি নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না, আর না তার ভাবমূর্তি পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখের হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভাময় দেখালো। শক্ত চোয়ালে সামনে তাকাতে আসিফের উদ্দেশ্যে বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই। হাফেজ, সবাইকে বল আমার সাথে দেখা করতে।
জি ভাই। পরপর 3 দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতেও হয়নি, কারণ ভয়াত্মক মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। একদিক থেকে হৃদ আসলে, অন্য দিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ের সাথে দেখা করতে আসতো, সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরেও মায়া পালিয়ে বাঁচত। হৃদের বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ের মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূল দুজনেই দেখা আর হয়নি। তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে, তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পিছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম বাদিয়ে কেনাকাটা করতে লাগলো, কিন্তু মাঝখানে দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ের অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাঁধলো সেখানেই। ঝামেলা বাজে আরও ঝামেলার সৃষ্টি হলো। এলোমেলো জীবনে ডোর আর অগোছালো হলো। ভুল বুঝির রেশ বাড়লো, ভয় কমলো না। হৃদ মায়া মুখোমুখি হওয়ার থেকে আরও দূরত্ব বাড়লো।